পেছন থেকে কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে টি শার্টটা আলতো করে হাত দিয়ে ওপরে সরিয়ে নিল আদিত্য ভাইয়া। থুতনিটা কাঁধে রেখে দুই হাত দিয়ে নগ্ন পেটে স্লাইড করে যাচ্ছে সে। মোহনা জমে পাথর হয়ে যাওয়ার উপক্রম। এক হাত দিয়ে প্লেটে স্লাইড করে যাচ্ছে, অপর হাত দিয়ে চুলগুলো আলতো করে সরিয়ে গভীরভাবে চুম্বন করতে থাকে ঘাড়ে। চুল পরিমাণ নড়ার শক্তিটুকু পাচ্ছে না মোহনা। জমে পাথরের মূর্তির মতো রূপ ধারণ করেছে সে। ছাদে দাঁড়িয়ে দুজন, আকাশেও মেঘলা মেঘলা ভাব। এদিকে আদিত্য আদরে আদরে ভরিয়ে দিচ্ছে মোহনাকে। আকাশের বুক ছিঁড়ে বৃষ্টিকণা বেরিয়ে আষ্টে পড়ছে দুজনার গায়ে। আদিত্য মোহনাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে নিল। মুখের ওপরে পড়ে থাকা বৃষ্টি ভেজা চুলগুলো আঙ্গুল দিয়ে আলতো করে সরিয়ে দিল সে। আদিত্য পেছন থেকে চুলগুলো মুঠো করে ধরে ফেলল। ধীরে ধীরে মোহনার ওই গোলাপি ঠোঁট দুটোর দিকে এগিয়ে যাচ্ছে সে। মুহূর্তেই ঠোঁট দুটো দখল করে নিল আদিত্য। মেঘের ঘর্ষণে বিকট একটা শব্দ করল আকাশে। লাফ দিয়ে ঘুম থেকে উঠে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে মোহনা। তার মানে এটা স্বপ্ন ছিল? কিন্তু শরীরটা এখনও ভেজা ভেজা লাগছে কেন? পাশে তাকাতে দেখে মোহনার ছোট ভাই ক্লাস 2তে পড়ে, দাঁড়িয়ে আছে বিছানার পাশেই। হাতে একটা পানির গ্লাসটা এখনও অর্ধেক ভরা আছে, কিন্তু অর্ধেক পানি দিয়ে তো আর এতটুকু ভেজানো সম্ভব না। পাশে তাকিয়ে দেখে টেবিলে আরও 3টা খালি গ্লাস পড়ে আছে। তার মানে মোহন পরপর 3 গ্লাস পানি আমার উপর বিসর্জন দিয়েছে। মোহনের দিকে তাকাতেই দেখে মোহন রাগে ফুসফুস করছে। এই লাড্ডু, এভাবে পানি মেরে ভেজালি কেন? দেখ আপু, সবসময় ফাজলামি ভালো লাগে না। আমার একটা নাম আছে, আর আমি দেখতে হালকা মোটা হলেও আমায় এভাবে তোরা সবাই অপমান করতে পারিস না। পানি মেরে তো সব ভিজিয়ে দিলি, আবার উল্টা তেজ দেখাস। কতক্ষণ ধরে ডাকছি? কয়টা বাজে? মরার মতো ঘুমাচ্ছিস। একের পর এক পানি মেরে যাচ্ছি, ওঠার তো নামগন্ধ নেই। উল্টা বাহ, কি সুন্দর মোসরামুসরি করছিস। আচ্ছা 1 মিনিট, তুই ঘুমের মাঝে কার সাথে কথা বলছিলি? মোহনা এবার জিভ কামড়িয়ে ওঠে। আল্লা গো, মোহন তাহলে সব শুনে ফেলল না তো আবার? আপু, আমি কিন্তু সব কিছুই শুনেছি। এক্ষুনি গিয়ে আদিত্য ভাইয়াকে সব কিছু বলছি। আরে আরে, আমার সোনা ভাই, তুই না ভালো। ইস, কত কিউট। বলছিলাম কি, এত ঢং না দেখিয়ে তাড়াতাড়ি বল। তুমি এতক্ষণে যা যা শুনেছ সব কিছু ভুলে যাবে। বিনিময়ে কি পাবো? এই ধরো 1 প্যাকেট চকলেট। যা, সব কিছু হজম করে নিলাম, কিন্তু এটা বেরিয়ে আসার আগে যেন চকলেটও হজম হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসিয়ে চুলগুলো হাত দিয়ে আঁচড় কাটছে মোহনা। মাঝে মাঝে আদিত্যর কথা মনে করিয়ে মুচকি হাসছে। আয়নায় নিজের ঠোঁট দুটোর দিকে তাকাতেই 2 হাত দিয়ে মুখটা ঢেকে নিল। ইস, কি লজ্জা! কত কাছে এসেছিল আদিত্য ভাইয়া। ধুর, ওই লাড্ডুর কারণেই সব কিছুই ভেস্তে গেল। এখন আবার গোটা 1 প্যাকেট চকলেটের দামও করায় গন্ডায় উসুল করে নেবে। কিন্তু মিস্টার আদিত্য, আমার স্বপ্ন অতি দ্রুতই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দেখি আমাকে কত দূরে ঠেলে রাখতে পারো। এবার সুপার গ্লোর মতো তোমার পেছনে লাগবো। আমার মিশন আমি কমপ্লিট করেই ছাড়ব। আমার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি থাকো আদিত্য। হাতে 1 কাপ কফি নিয়ে ছাদে দাঁড়িয়ে গার্লফ্রেন্ড তৃষ্ণার সাথে ফোনে কথা বলছে আদিত্য। মাঝে মাঝে কফির কাপে চুমুক দিয়ে একটা মৃদু হাসি দিচ্ছে আদিত্য। হাতে 2 কাপ কফি নিয়ে আদিত্যের কাছে গেল কিছুক্ষণ কথা বলার উদ্দেশ্যে। দূর থেকে দেখে আদিত্য হাতে কফি নিয়ে ফোনে কথা বলছে। ধুর, এখন আর লাভ নেই তার কাছে গিয়ে। অপেক্ষা করো চান্দ, আগে শুধু বিয়েটা হয়নি, তারপর যদি টাইট দিতে না পারি তাহলে আমার নামও মোহনা চৌধুরী না। সন্ধ্যায় মোহনা, অনিকা ও মোহন সামনে বসে আছে পড়ার টেবিলে। সামনে বসে টিচারের দায়িত্ব পালন করছে আদিত্য। বাবার কড়া নির্দেশ, সন্ধেবেলায় তাদের সবাইকে কম করে 2 ঘন্টা পড়াতে হবে। অনিকা হলো আদিত্যের ছোট বোন, আর মোহনা হলো আদিত্যের ছোট কাকার সন্তান। আদিত্য পড়াচ্ছে 3জনকে। মোহনা এক হাত গালে দিয়ে হাঁ করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। হয়তো গালের ভেতর থেকে মশারা ভ্রমণ করে এলেও টের পাবে না মোহনা। অনিকা হালকা করে একটা কাশি দিতেই ধ্যান ভাঙে মোহনার। মোহন মুখ চেপে মিটিমিটি হাসছে। রাতে ছাদের কার্নিস ধরে দাঁড়িয়ে আছে আদিত্য। মোহনা গিয়ে পাশে দাঁড়ালো। আদিত্য মোহনার দিকে একবার তাকিয়ে পুনরায় নিস্তব্ধ শহরটার দিকে তাকিয়ে আছে। মোহনা বারবার আর চোখে তাকাচ্ছে। কি করে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না সে। কি রে, কিছু বলবি? না মানে কি বলবি বলে ফেল।
সত্যি করে বলো তো ভাইয়া, আমি দেখতে খারাপ? কে বলেছে তোকে? মেরে নাক ফাটিয়ে দেব। তুই দেখতে খুবই সুন্দর। তাহলে তুমি আমার অনুভূতিগুলো একবারও বোঝার চেষ্টা করো না। তুমি কি বোঝো না আমি তোমায় কত ভালোবাসি? আর কিছু বলবি? আমি না অসহ্য হয়ে গেছি। একটা মেয়ে কতটা বেহায়ামি করলে নিজের ভালোবাসা প্রকাশ করতে সক্ষম হয়। তুমি আমায় বারবার বকা দেওয়ার সত্ত্বেই কেন আমি সাজুগুজু করে তোমার সামনে পড়তে বসি? আমার সৌন্দর্য কি এক মুহূর্তের জন্য কি তোমার চোখে ধরা পড়ে না? আমার কি ক্ষুদ্র ক্ষুদ্র পাগলামোগুলো এক মুহূর্তের জন্য তোমার মনকে স্পর্শ করে না? তুই সত্যি একটা ছেঁচড়া। ঘরের দিকে হাঁটা ধরল আদিত্য। খোলা আকাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল মোহনা। ভালোবাসার মানুষটার মুখ থেকে ছেঁচড়া ডাকটা শোনা অনেকটাই কষ্টের, কিন্তু এখন মোটামুটি সয়ে গেছে তার। এর থেকে বেশি ছেঁচড়ামি করতে রাজি আছে নিজের ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য। পরদিন সকালে সবাই একসাথে বসলো নাস্তা করার জন্য। আদিত্যের ছোট কাকা মানে মোহনার বাবা খাওয়ার মাঝখানে বলে উঠল, ভাইজান, আমাদের মেঘলার ছেলে শ্রাবণ আগামী মাসে দেশে আসে। মুহূর্তে যেন অনিকার মুখে হাসির রেখা ফুটে উঠল। শ্রাবণ এলেই এবার মোহনা ও শ্রাবণের বিয়েটা সেরে ফেলব। কথাটা শোনা মাত্রই যেন মোহনার মাথায় আকাশ ভেঙে পড়ল। খাবার টেবিল থেকে উঠেই দৌড়ে নিজের রুমে চলে গেল। আদিত্য ব্যাপারটা কিছুটা বুঝতে পারলেও চুপচাপ খেয়ে যাচ্ছে। এদিকে অনিকার মাথায় চেপে আছে ভিন্ন ধরনের এক টেনশন। আজ কলেজে যায়নি মোহনা। ঘরে একা একা নিজের ঘরে বসে আছে। মোহন গিয়ে বসলো তার পাশে। মোহনা মোহনের দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিল। আপু, তোর কি মন খারাপ? মোহনা নিজের ইচ্ছের বিরুদ্ধে বলল, না, আমি ঠিক আছি। আর যাই বল, আমার নাকি খুশি লাগছে তোর বিয়ের কথা শুনে। তুই একটা কাজ করতে পারবি? অবশ্যই পারবো। বল কি কাজ? তোর আদিত্য ভাইয়াকে একটু আমার কাছে ডেকে দিতে পারবি? ভাইয়া তো বাসায় নেই, আসলে বলবো। বিকেল হয়ে এলেও এখনও আদিত্য আসেনি। সন্ধে মোহনা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, পাশে অনিকা। অনিকা, তুই এখন এখান থেকে যা তো, ভালো লাগছে না। ব্যালকনিতে একা দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মোহনা। ভেতরে গিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিজেকে একটু হালকা করবে বলে। নিচে সোফায় বসে বসে কার্টুন দেখছে মোহন। আদিত্য বাড়িতে আসলো কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে এসে মোহনের পাশে বসলো। ভাইয়া, তোমাকে আপু তার সাথে দেখা করতে বলেছে। কোথায়? রুমে আছে আপু। আচ্ছা, তুই বস, আমি আসছি। লম্বা একটা শাওয়ার নেওয়ার পর বেরিয়ে এলো মোহনা। গায়ে একটা টাওয়াল পেঁচানো। ভেজা চুলগুলো সামনে নিয়ে হাত দিয়ে পানি মুক্ত করার চেষ্টা করছে। আদিত্য হাতে মোবাইল টিপতে টিপতে মোহনার ঘরের দিকে যাচ্ছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করতে দেখে মোহনা অর্ধ উলঙ্গ অবস্থায় কাপড় চেঞ্জ করছে। আদিত্য সোজা হয়ে দাঁড়িয়ে আছে পাথরের মতো, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। মোহনা দ্রুত কাপড় দিয়ে নিজের শরীর ঢেকে নিল। মোহনার লজ্জামাখা দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে আছে। বাহ, এইটাই বাকি ছিল আর? ছি ছি ছি, আর কতটা নিচে নামবি তুই মোহনা? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুই এই বাড়ির মেয়ে, শেষ পর্যন্ত কিনা নিজের শরীর দেখিয়ে আকৃষ্ট করতে চাচ্ছিস আমায়। আরে, তুই তো অভিনয়ে পতিতাদের হার মানাবি। ভাইয়া, প্লিজ আমার কথাটা। চুপ। তোর মুখ থেকে কোনো কথা শোনার বিন্দু মাত্রই ইচ্ছে আমার নেই। কি ভেবেছিলি তুই মোহনকে আমার কাছে পাঠাবি, আর তুই সব কিছু দেখানোর জন্য প্রস্তুত থাকবি, আর আমি এসে তোর প্রতি আকৃষ্ট হয়ে যাব? না জানি এর আগে আরও কত ছেলেকে পটানোর জন্য এসব করেছিস। ছি, ভাইয়া প্লিজ চুপ করো। কেন গায়ে লাগে? তোকে তো এখন আমার কাকার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। আচ্ছা, তোরা কি করে পারিস ছেলেদের ফাঁসানোর জন্য এভাবে নিজের শরীর দেখিয়ে বেড়াতে? প্লিজ ভাইয়া চুপ করো, আমি আর নিতে পারছি না। তোকে যেন কারণে অকারণে আর কখনো দুই চোখের সামনে না দেখি। কদিন পর তোর সাথে শ্রাবণের বিয়ে, আর তুই কিনা, ছি। এভাবে রাস্তায় গিয়ে দাঁড়া, অনেক ছেলে পাবে। বেদব মেয়ে কোথাকার। আদিত্য দ্রুত পায়ে বাইরে চলে গেল। নিজের ঘরের দিকে অগ্রসর হচ্ছে আদিত্য, খুব দ্রুত পায়ে। যে কেউ দেখলেই বুঝে যাবে যে প্রচণ্ড রেগে আছে সে। মোহন আদিত্যের দিকে তাকিয়ে দেখে খুব রেগে আছে সে। কিন্তু এমন কি হলো যার কারণে ভাইয়া এত রেগে গেল? ভাইয়াকে তো কখনো এই বেশি দেখিনি। ব্যাপারটা কি? না, গিয়ে দেখে আসি। মোহন গিয়ে দরজার সামনে দাঁড়ালো। দেখে আদিত্য দুই পা ফ্লোরে ছড়িয়ে দিয়ে বিছানায় বসে আছে। মোহন গিয়ে তার পাশে দাঁড়ালো।
ভাইয়া কি হয়েছে? তোমায় এত অস্থির দেখাচ্ছে কেন? আদিত্য রাগী দৃষ্টিতে মোহনের দিকে তাকায়। ভাইয়া বলো না কি হয়েছে? এখান থেকে যা প্লিজ ভাইয়া, বলো না। তুই কি যাবি, নাকি কান বরাবর দুইটা থাপ্পড় খেয়ে তারপর যাবি? মোহন মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। মোহনা কোনোভাবে শাড়িটা পরে খাটের এক কোণে ফ্লোরে বসে পড়ে গেছে। অনেক আগে একবার শাড়ি পরেছিল সে, তাও আবার তার মা পরিয়ে দিয়েছিল। আজ ভাবল শাড়ি পরে আদিত্যের সামনে যাবে, তার আগেই এত কিছু। মোহন গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, আপু আসবো? মোহনা মাথা তুলে মোহনের দিকে তাকায়। তার রাগ এবার আরও দ্বিগুণ হয়ে গেছে, কারণ মোহনের জন্যই এত কিছু। মোহন এসে তার পাশে দাঁড়ালো। মোহনা বসা থেকে উঠতেই মোহনের গালে একটা চড় বসিয়ে দেয়। ছোট মোহন তাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে। মোহনার রাগে ফুসফুস করছে। থাপ্পড়টা এতই জোরে ছিল, 5 আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। মোহন গালে হাত দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। ছাদের এক কোণে বসে বসে কাঁদছে মোহন। ওইদিকে মোহনা আদিত্যের কথায় যতটা কষ্ট পায়নি, তার চেয়েও বেশি পাচ্ছে মোহনকে থাপ্পড় দিয়ে। তার একটা মাত্র ভাই, তার যে কলিজার এক অংশ। হাতটা বারবার টেবিলের সাথে বাড়ি দিচ্ছে মোহনা। কেন সে মোহনকে থাপ্পড় দিল? এই হাত আর রাখবো না, শেষ করে দিব এই হাত। ছাদের একপাশে বসে মোহন এখনও টিপ টিপ করে চোখের পানি ফেলে যাচ্ছে। মোহন নিজেই বুঝতে পারছে না কেন আপু আমায় মারল। আপু তো আমাকে এভাবে কখনো মারেনি। কতটা ভালোবাসি আপু আমায়। অনিকা গিয়ে মোহনের পাশে বসল। কি রে, তুই কাঁদছিস কেন? বল আমাকে। আপু আমাকে মেরেছে। একটু অভিমান নিয়ে। কি? কেন? আমি জানি না। ভাইয়ের কাছে গেলাম, সে আমাকে বকে তাড়িয়ে দিল। আপুর কাছে গেলাম, সে আমাকে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিল। এদিকে আয় আমার সাথে। অনিকা মোহনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল মোহনার রুমে। মোহনা, এসব কি? এত ছোট বাচ্চাকে কি ওইভাবে মারে? গালের মধ্যে এখনো দেখ 5 আঙ্গুলের দাগ বসে আছে। মোহনা দৌড়ে গিয়ে মোহনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। খুব লেগেছে তাই না? ছাড় ছাড়, আমাকে তোর সাথে আর কোনো কথা বলবো না আমি। তোর সাথে আমার আড়ি। মোহনা এবার আরও শক্ত করে জড়িয়ে ধরে মোহনকে। প্লিজ আমায় ক্ষমা করে দে, আর কখনো তোকে এভাবে মারব না। ভাইয়ার কাছে গেলাম, সেও বউকে তাড়িয়ে দিল। তোর কাছে আসলাম, তুইও মারলি। আমি কি এতই পচা হয়ে গেছি? রাতে খাবার শেষে নিজের রুমে বসে আছে মোহনা। খাবার খেতে কোনো ইচ্ছেও ছিল না। না খেলেও মা কানের কাছে বকবক করবে কারণটা জানার জন্য। তাই এত ঝামেলা না করে হালকা খেয়ে নিজের রুমে বসে আছে। নিজে ফোনে কথা বলছে শ্রাবণের সাথে মোহনার মা অন্তরা বেগম। সিঁড়িতে উঠে মোহনার রুমের দিকে অগ্রসর হচ্ছে সে। হবু শাশুড়ির কাছে হবু বউয়ের সাথে কথা বলার ইচ্ছে পেশ করল শ্রাবণ। অন্তরা বেগম মোহনার রুমের দিকে এগিয়ে যাচ্ছে, আর ওইদিকে অনিকার বুকটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। অন্তরা বেগম রুমে গিয়ে দেখে বাইরের দিকে দৃষ্টি ফেলে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মোহনা। অন্তরা বেগম একটা মুচকি হাসি দিয়ে মোহনার পাশে গিয়ে দাঁড়ায়। এই নে, শ্রাবণ কথা বলবে তোর সাথে। তাকিয়ে আছিস কেন, ধর। অন্তরা বেগম মোহনার হাতে ফোন তুলে দিয়ে সেখান থেকে চলে গেল। হ্যালো, আরে ম্যাডাম জি, কেমন আছেন? বলছিলাম হবু বরটার খোঁজ খবর একটু নেওয়া যায় না? আছি ভালোই। কি মন খারাপ? সমস্যা নেই, বিয়ের পর অলওয়েজ তোমার মনকে খুশি রাখার দায়িত্ব আমার। মোহনা একটু বিরক্তির সহকারে ফোনটা কেটে দিল। টেবিলে ফোনটা রেখে শুয়ে পড়ল। পরদিন সকালে মোহনকে নিয়ে বেরোলো মোহনা। সামান্য কিছু কেনা কারো করতে হবে। গাড়ি থেকে নেমে শপিং মলের সামনে দাঁড়ালো দুইজন। তার একটু দূরেই আদিত্য তৃষ্ণার হাত ধরে বের হচ্ছে একটা রেস্টুরেন্ট থেকে। আপু দেখো তো, মেয়েটার হাত ধরে রেস্টুরেন্ট থেকে যে বের হচ্ছে, সে আদিত্য ভাইয়া না? মোহনার 2 হাত বিছানায় চেপে ধরে ঠোঁটজোড়া দখল করে নিল আদিত্য। অনেকক্ষণ ধরে ঠোঁটের পর শাসন চালালো সে। আদিত্য ঠোঁট ছেড়ে ক্রমে সে গলায় মুখ ডুবিয়ে দিল। গভীরভাবে কিস করে যাচ্ছে তাকে। মাঝে মধ্যে দাঁত দিয়ে চেপে ধরছে মোহনার চামড়া। মোহনার প্রাণ যায় যায় অবস্থা, কিন্তু কোনো বাধা দিচ্ছে না, কারণ অনেক কষ্টের পর সে তার ভালোবাসাকে নিজের করে পেয়েছে। এরকম হাজারো কষ্ট সহ্য করতে রাজি আছে সে। আজ যে তার বাসরাত, আদিত্যের ইচ্ছায় বিয়েটা হয়েছে। ইস, ভাবতে বিছানা ছেড়ে নাচতে ইচ্ছে করছে। কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক আওয়াজে ঘুম ভেঙে যায় তার। খুঁজতে থাকে নিজের পাশে আদিত্যকে।
ফুলে ফুলে সাজানো ঘরটাও যেন মুহূর্তেই পূর্বের রূপ ধারণ করেছে। এটাও স্বপ্ন ছিল না তো আবার? আরে হ্যাঁ, এটাও তো স্বপ্ন ছিল। তার মানে এই দিনটা দেখার জন্য তাকে আরো কষ্ট করতে হবে। আবার সে বেহায়া ছেঁচড়া উপাধিটা পেতে হবে তাকে। কবে যে এই স্বপ্নটা বাস্তবে রূপ নেবে? কবে পাবো এই স্বপ্নের ছোঁয়াটা? সকালে আদিত্যকে সেই মেয়েটা সাথে দেখে সোজা বাড়ি চলে আসে মোহনা। দরজা বন্ধ করে সেই সকাল থেকেই কেঁদে যাচ্ছে মোহনা। দুপুরে খাবার শেষে একা দরজা বন্ধ করে শুয়েছিল মোহনা। শুয়ে থাকার মাঝেই চোখ দুটো লেগে আসলো তার। এর মাঝে বিয়ে আর হাফ বাসর শেষ করে ফেলল সে। ওদিকে পূর্বের চেয়েও জোরে জোরে দরজায় টোকা দিতে লাগলো বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা। মোহনা ধীরে পায়ে দরজার দিকে অগ্রসর হচ্ছে, তার মনে একরাশ বিরক্ত নিয়ে। এত সুন্দর ঘুমটা নষ্ট করে ফেলল। দরজা খুলতেই আদিত্য রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলে। মোহনা ভ্যাবাচাকে খেয়ে আদিত্যের দিকে তাকিয়ে আছে। এটাও স্বপ্ন নয় তো আবার? আদিত্য এক পা করে এগিয়ে আসছে মোহনার দিকে। চোখে মুখে আগুনের ফুলকি। মনে হচ্ছে এই আগুনে ভস্ম করে দিবে মোহনাকে, জ্বলে ফুরে ছাই করে ফেলবে আজ। আদিত্যের চোখে মুখে রাগ দেখিয়ে ভয়ে এক পা করে পিছাচ্ছে। আদিত্য এক পা করে এগোচ্ছে, মোহনা এক পা করে পিছাচ্ছে। দেয়ালের সাথে পিঠ ঠেকে যায় মোহনার। আদিত্য দুই হাত দুই দিকে দিয়ে মোহনাকে হাতবন্দি করে ফেলে। মোহনা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। বুঝতে বাকি নেই কেন আদিত্য এত রেগে আছে। কারণ সকালে বাড়িতে এসে আদিত্যের কথা বলে দিয়েছিল সবাইকে। সমস্যা কি তোর? কই, চুপ, একদম চুপ। আমি তোর বয়ফ্রেন্ড নাকি জামাই? চুপ করে আছিস কেন? আমি তোর বয়ফ্রেন্ড না, বিয়ে করা জামাই না। তাহলে আমি যার সাথে রেস্টুরেন্টে, শপিং মলে, যে কোনো জায়গায় যাই, তোর সমস্যা কোথায়? চুপ করে আছিস কেন? তোমাকে অন্য কারো সাথে দেখলে আমার সহ্য হয় না, তাই ভাবছিলাম কালকের কথাগুলো তোর মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আনবে। কিন্তু তুই যে এত বেহায়া তা আমার জানা ছিল না। শুনে রাখ, তৃষ্ণা আমার গার্লফ্রেন্ড, আর আমি বিয়ে করলে ওকেই করব। শি ইজ মাই হার্ট। আর কদিন পর তোর সাথে শ্রাবণের বিয়ে। এসব ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে প্রস্তুত কর। এমন কিছু করবি না যার জন্য তোর প্রতি আমার ঘৃণা জন্মাবে। অন্তত আর যাই হোক, বিদায়ের সময় যেন তোকে নিজের বোন মনে করে বিদায় দিতে পারি। আদিত্য যাওয়ার পর মোহনার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ভালোবাসার মানুষটি যতই কষ্ট দিক না কেন, সবকিছু মুখ বুজে সহ্য করা যায়। যা এতদিন সে সহ্য করে আসলো, আজ কিনা সেই ভালোবাসার মানুষটি অন্য একজনকে নিজের হার্ট বলে সম্বোধন করল। আদিত্যের বলা কথাগুলো যেন প্রতিটা তার বুকে তীরের মতো এক এক করে গাঁথতে থাকে। আদিত্যের সাথে মেয়েটাকে দেখিয়ে যতটা কষ্ট হয়নি, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে তার মুখ থেকে মেয়েটার প্রতি ভালোবাসার প্রকাশ দেখে। রাতে সকলেই একসাথে খাবার খেতে বসলো। ভাবছি মোহনার সাথে অনিকার বিয়েটাও সেরে ফেলব। এক খরচে দুজনেরই বিয়ে হবে। মন্দ কি? কি বলছো এসব? আমাদের বাড়িতে মাত্র দুইটা মেয়ে, দুজনের বিয়ে ধুমধাম করে হবে। অযথা এত কিপটামি করার মানে কি? আদিত্যের মা অনামিকা বেগম। বাবা, তুমি ঠিকই বলেছ। সময় মতো মেয়েদের বিয়ে না দিলে তারা খারাপ কাজ করতেও দ্বিধা করে না। আমি চাই না আমাদের অনিকা সবার মতো হোক। আদিত্য কথাটা বলে আর চোখে মোহনার দিকে তাকায়। তো ভাইজান, ছেলেকে কোথায় থাকে? আমার বন্ধুর ছেলে শুভ্র, দেখতেও মাশাল্লাহ। মোহনা চুপচাপ করে খেয়ে যাচ্ছে। অনিকা সবার চোখের আড়ালে বারবার চোখের পানি মোছে। খাবার টেবিল হতে দৌড়ে নিজের রুমে চলে গেল সে। মোহনা ও শ্রাবণের সম্পর্কে ভেতর সবাই একমত থাকলেও দ্বিমত ছিল তৃতীয় এক ব্যক্তির, আর সে হলো অনিকা। কারণ ছোটবেলা থেকে ফুপাতো ভাই শ্রাবণকে সে অনেক ভালোবাসতো। পারেনি কোনো দিক শ্রাবণের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে। কিন্তু এর মাঝে জড়িয়ে গেল এক ভিন্ন ঝামেলা। সম্পর্কটা এমনভাবে হতে চলেছে, মনে হচ্ছে না সবাই সুখী হবে। শ্রাবণের ফ্লাইট আজ। সবাই গেছে শ্রাবণকে রিসিভ করতে। মোহনার অনিকা ঘরেই আছে। অনেকবার মোহনার ঘরের পায়চারি করছে। ভাবছে মোহনাকে কথাটা বলা ঠিক হবে কিনা। মোহনার হবু স্বামী হয়তো মোহনা আবার কষ্ট পাবে না তো। কিন্তু ভালোবাসার মানুষটিকে দুলাভাই ডাকতে এর থেকেও তো কষ্ট আমার বেশি হবে। কি রে, কিছু বলবি? না, কিছু না, এমনি। আমি একটা কথা বলতো, তোর চোখের নিচে ইদানিং কালো কালো দাগ খেয়াল করছি। কান্না টানা করিস নাকি? আরে না, একটু টেনশনে আছি, তাই হয়তো। টেনশনে মানুষের চোখের নিচে কালো দাগ পড়ে, আমার আগে জানা ছিল না।
আমার কথা বাদ দে, তোর নিজের চোখে তো পানি ছলছল করছে। মোহনার হাত দিয়ে পানিটা মোছে। আর বলিস না, একটা পোকা পড়েছিল চোখে। মোহনা একটা দীর্ঘশ্বাস নেয়, যার জন্য এই চোখের জল সে নিজেও তো এই জলের ভাষা বুঝে না। তুই কি করে বুঝবি? দিন এগোচ্ছে আর দুজনের বিয়ের দিন ঘনিয়ে আছে। মোহনা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। বিয়ের আর 7 দিন বাকি। শালা আদিত্যের বাচ্চা কেন আমার ভালোবাসাটা বুঝে না? আমি যে তাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। কদিন পর আমি আর এই বাড়িতে থাকবো না। আচ্ছা, ভাইয়ার মনে কি আমার জন্য এতটুকু ভালোবাসা জন্মায়নি? ধুর, জন্মা নাই বা কেন? সে তো এখন অন্যের প্রেমে অন্ধ। তবুও কেন আমার পাগল মনটা বারবার তাকেই যায়। মোহনা দ্রুত পায়ে আদিত্যের রুমে চলে যায়। রুমে প্রবেশ করতে দেখে সে ব্যালকনিতে দাঁড়িয়ে। সে রুমের লাইট অফ করে দেয়, হয়তো কেউ দেখলে খারাপ ভাববে। দৌড়ে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে মোহনা। তুমি জানো না, তোমায় আমি কত ভালোবাসি। কত বছর তোমার জন্য অপেক্ষা করেছি আমি। কেন তুমি আমার ভালোবাসাটা বুঝো না? কয়দিন পর বিয়ে, আমার প্রতি কি তোমার একটুও ভালোবাসা জন্মায়নি? আমি জানি না আমি কি বলছি এইসব, কিন্তু আমি শুধু তোমাকেই চাই, তোমাকেই লাগবে আবার। আরে পাগলি, ভালোবাসি বলেই তো এত দূর থেকে ছুটে চলে আসলাম তোমায় নিজের করে নিব বলে। মোহনা একটু চমকে ওঠে, কারণ এটা আদিত্যের ভয়েস নয়। মোহনা তাকে ছেড়েই একটু দূরে সরিয়ে যায়। পেছন ঘুরে শ্রাবণ মোহনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। তোমায় দেখতে আসলাম। যাকে বিয়ে করব তাকে না দেখলে কি হয়? সেই ছোটবেলায় দেখেছিলাম তোমায়, আর কয়দিন আগে তোমার ছবি দেখেছিলাম, যার কারণে আমি নতুন করে তোমার প্রেমে পড়েছি। মোহনা সেখান থেকে দৌড়ে নিজের ঘরে চলে যায়। ছি ছি, এতক্ষণ আমি কাকে এসব বললাম? শ্রাবণ ভাইয়াকে? যতই কিছু হোক, আমি এই বজ্জাতটাকে কিছুতেই বিয়ে করছি না। বিয়ের দিন ঘনিয়ে আসছে, কার্ড দেওয়াও শেষ। আদিত্য হাতে একটা কার্ড নিয়ে তৃষ্ণার বাসায় গেল। তাই 2 বোনের বিয়ে, আর এবারের বড় ভবিষ্যৎ বউটাকে যদি না জানাই তাহলে কি হয়? তৃষ্ণাকে কিছু জানায়নি, কারণ আজ প্রথম আদিত্য তৃষ্ণার বাড়ি যাচ্ছে। ভাবলে একটা সারপ্রাইজ দিব। তৃষ্ণার বাড়িতে পৌঁছে গেল সে। সদর দরজা খোলাই ছিল। ভেতরে গিয়ে দেখে কেউ নেই, হয়তো ওপরে আছে। সে বিয়ের কার্ডও একটা বুকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। তৃষ্ণার রুমের দরজার পাশে দাঁড়াতেই তার হাত থেকে কার্ড ও ফুলগুলো পড়ে গেল। পা দুটো যেন অবশ্যই আছে। এটা কি তৃষ্ণা? অর্ধ উলঙ্গ অবস্থায় আরেকজনের কোলে মাথা রেখে শুয়ে আছে। তৃষ্ণাকে এভাবে দেখে যতটাই না বেশ অবাক হচ্ছে, তার চাইতে বেশি অবাক হচ্ছে শুভ্রকে দেখে, যে কিনা তার একমাত্র ছোট বোন অনিকার হবু বর। নিজের গার্লফ্রেন্ড তৃষ্ণাকে অন্য একটা ছেলের সাথে অর্ধলঙ্গ অবস্থায় দেখে হাত পা দুটো অবশ্যই আছে আদিত্যের। তার চেয়েও বেশি অবাক হচ্ছে তৃষ্ণার সাথে নিজের একমাত্র ছোট বোন অনিকার হবু বর শুভ্রকে দেখে। মাথা হ্যাং হয়ে আসছে তার। পুরো মাথাটা যেন মুহূর্তেই পাথরে রূপ নিয়েছে। মাথায় কিছু ঢুকছে না। তৃষ্ণাকে সারপ্রাইজ দিতে এসে সে নিজে যে এত বড় সারপ্রাইজ হয়ে যাবে তা ছিল ভাবনার বাহিরে। যাকে সে তার নিজের বউ বানানোর স্বপ্ন দেখেছিল, আজ কিনা সে অন্য একটা কোলে মাথা রেখে নিজের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে পড়েছে। রিলেশনের 1 বছরে আদিত্য এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি তৃষ্ণা এতটা নোংরা। নিজের বেলায় এমন ধোঁকাটা সে নিতে না পারলেও এর সাথে জড়িয়ে আছে নিজের ছোট বোন অনিকার জীবনটা। না, আমি জেনে শুনে নিজের বোনটাকে কোনোভাবেই জাহান্নামে নিক্ষেপ করতে পারি না। অনিকা তার একমাত্র আদরের ছোট বোন, আর কোনো ভাই চাইবে না এমন একটা ছেলের সাথে নিজের বোনের বিয়ে দিতে। কিন্তু বাড়িতে আদিত্যের বাবা আহান চৌধুরীর মুখের ওপর কথা বলার সাহস কারও নেই। সে যা একবার বলবে তাই করবে। নিজের বাবার চোখে শুভ্র খুবই ভালো ছেলে, যা এতদিন আদিত্য নিজেও বিশ্বাস করত। আদিত্য ভালোই বুঝতে পারছে মুখের কথায় তার বাবাকে কিছুতেই বিশ্বাস করানো যাবে না শুভ্র এতটা খারাপ ছেলে। ভাবল ফোনে সম্পূর্ণ কিছু ভিডিও করে রাখতে, কিন্তু ছেলে হয়ে বাবাকে কিভাবে এটা দেখাবে সে? কিন্তু এর সাথে জড়িয়ে আছে নিজের ছোট বোনের জীবনটা। তার যাই হোক, তার ছোট বোনের জীবনটাতে নষ্ট হতে দেবে না, কিছুতেই না। ফোন বের করে সবকিছু ভিডিও করতে লাগলো সে। আচ্ছা, তুমি যে সব সময় আমার এত কাছে আসো, আমায় বিয়ে করে ফেললেই তো হয়, আল্লুকে প্রেম করতে হবে না। আরে, আমি তো বিয়ে করে সব সময় তোমার সাথে থাকবো, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ বাকি আছে যে। কি কাজ?
আমার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করছি কয়দিন পর, খুবই বড়লোক। কি? তাহলে আমার কি হবে? আমি কি এতদিন শুধু তোমার রক্ষিতা হয়েছিলাম? ছি ছি, এভাবে বলো না। আরে, অবাক হওয়ার কিছু নেই। বিয়ের পর তার সব কিছু নিজের করে নিয়ে তাকে ডিভোর্স দিয়ে তোমায় নিয়ে দেশের বাইরে চলে যাব। ফুস, তুমি যা করবা তাড়াতাড়ি করো। আচ্ছা, ইদানিং তুমি নাকি কোন ছেলের সাথে ঘোরাফেরা করো? আরে, ও তো আমার ফ্রেন্ড, টাইম পাস করি, এর চেয়ে বেশি কিছু না। ওইদিকে আদিত্য চুপ করে সবকিছু সহ্য করে নিচ্ছে। শুভ্র তৃষ্ণার শরীর হতে ছোট কাপড়টাও খুলে ফেলল। মুহূর্তেই আদিত্য ভিডিও অফ করে সোজা বাইরের দিকে হাঁটা ধরল। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আদিত্য। তৃষ্ণার কথা ভেবে তার বুকটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। এতদিন তৃষ্ণা তার সাথে টাইম পাস করেছিল, আর আদিত্য সেই টাইম পাসটাই রিয়েল লাভ ভেবে বউ বানানোর স্বপ্ন দেখেছিল এতদিন। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আজ তার, কিন্তু ছোট বোনের জীবনটা সে রক্ষা করতে পারবে, এটা ভেবে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। গাড়িতে এসি থাকার পরও ঘামে পুরো শরীর ভিজে যাচ্ছে আদিত্যের। গাড়িটা বাইরে রেখে সে সোজা নিজের রুমে চলে যায়। ঘামো একাকার অবস্থা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে। বিছানায় গা এলিয়ে দিল। প্রচুর মাথা ব্যথা করছে তার, কিছুতেই এটা হজম করতে পারছে না সে। গোধূলির লগ্ন শুরু হয়ে গেছে। সাদা সূর্য ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করে পশ্চিম দিকে হেলে পড়ছে। আদিত্য অনিকার রুমের দিকে যাচ্ছে। অনিকা রুমে নেই, হয়তো ছাদেই আছে। আদিত্য ছাদে গিয়ে দেখে ছাদের এক কোণে কর্নিশ ধরে দাঁড়িয়ে আছে অনিকা। আদিত্য গিয়ে পাশে দাঁড়ালো। অনিকা আদিত্যের দিকে একবার তাকিয়ে আবার প্রকৃতির দিকে নজর দিল। কী রে, তোর মন খারাপ? অনিকা এবার আদিত্যের দিকে ঘুরে দাঁড়ায়। তার মনের কথাটা কারো সাথে শেয়ার করতে পারছে না সে। মনে হচ্ছে এই জমে থাকা কথাগুলো তার দম বন্ধ করে দিচ্ছে। মুহূর্তেই অনিকা আদিত্যকে ঝাপটে ধরে কান্না করে দেয়। আরে আরে পাগলি, কি করছিস তুই? ভাইয়া, আমি এ বিয়ে করতে পারবো না ভাইয়া। কি? এ বিয়ে করবি না তুই? ভাইয়া বিশ্বাস করো, এই কথাটা আমি কাউকে বলতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে আমার। প্লিজ ভাইয়া, তুই ছাড়া আমার আর কে আছে বল? আমি প্রয়োজনে মরে যাব, তাও এ বিয়ে করতে পারবো না। চুপ, একদম চুপ। মরার কথা আরেকবার মুখে আনলে আমি নিজেই তোকে মেরে ফেলব। আর তুই চিন্তা করিস না, বিয়েটা হবে না। আমি আজকেই বিয়ে ভাঙার ব্যবস্থা করছি। অনিকার কান্না জড়িত মুখে যেন মুহূর্তে হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুই আমায় অনেক ভালোবাসিস। আমার কথা তুই নিশ্চয়ই ফেলবি না। কাঁধে হালকা করে একটা থাপ্পড় দিয়ে, পাগলি একটা। কাউকে পছন্দ করিস? কাকে? ভাইয়া, আমি মুহূর্তে আদিত্যের ফোনটা বেজে উঠল। আচ্ছা, তোর সাথে আমি পরে কথা বলছি, এখন যা। আদিত্য ফোন রিসিভ করে কানে নিল। আর অনিকা না বলা কথাটা মুখে নিয়ে এক পা এক পা করে নিচে চলে গেল। কেন ফোন দিলে? মানে কি, আমি তোমায় ফোন দিতে পারি না? না, তুমি ফোন দিতে পারো না। আর কারোর সাথে টাইম পাস করার কোনো ইচ্ছেও আমার নেই। কি হয়েছে তোমার? এই, তোর এইসব আজাইরা ন্যাকামি শোনার কোনো ইচ্ছে আমার নেই। আর কি হয়েছে তা খুব শীঘ্রই জানতে পারবি। রাতের বেলায় ব্যালকনিতে বসে চোখে একটা চশমা নিয়ে খবরের কাগজ পড়ছেন আহান চৌধুরী। আদিত্য গিয়ে তার পাশে বসল। আহান চৌধুরী চশমার ওপর দিয়ে ভ্রুকুচকে আদিত্যের দিকে তাকালো। পুনরায় আবার পত্রিকায় চোখ দিল। আদিত্য বাবার দিকে বারবার আর চোখে তাকালো। চশমার ফাঁক দিয়ে ঠিকই বুঝতে পারছে আহান সাহেব। কী রে, কিছু বলবে? হ্যাঁ বাবা। আহান চৌধুরী এবার পেপারটা দুই ভাঁজ করে টেবিলে রেখে চশমাটা খুলে আদিত্যের দিকে তাকায়। বলো, কি বলবে? বাবা, বলছিলাম যে শুভ্রর ব্যাপারে সব কিছু না জেনে অনিকার বিয়ে দেওয়াটা কি বোকামি হয়ে যাচ্ছে না? আহান চৌধুরী এবার চশমাটা টেবিলে রেখে আদিত্যের দিকে মুখ ঘুরে তাকায়। ও খুব ভালো ছেলে, ওর ব্যাপারে সব কিছুই আমি জানি। ও অনিকাকে সুখে রাখতে পারবে, এটা আমার বিশ্বাস। হতে পারে শুভ্রর খারাপ দিকগুলো এখন আমাদের অজানা। হতে পারে অনিকা শুভ্রর সাথে সুখী হবে না। কি বলতে চাইছো তুমি? বলছিলাম কি বাবা, আমি চাই না অনিকার ওখানে বিয়ে হোক। দেখো, আমাদের পরবর্তীতে ফ্যামিলির সিদ্ধান্তটা তুমিই নেবে, কিন্তু এখনও আমরা আছি, তাই তোমার এ বিষয়ে নাক গলানোর কোনো দরকার নেই। বাবা, তোমার চোখে শুভ্র হয়তো ফেরেশতার মতো ভালো, কিন্তু আমার চোখে সে নর্দমার কাদার চেয়েও নিকৃষ্ট। বুঝলাম, তুমি যে তাকে খারাপ বলছো এর কোনো প্রমাণ আছে? বাবা, তুমি জানো আমি ছোটবেলা থেকে প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, কিন্তু আমি সেটা তোমাকে দেওয়া ঠিক হবে বলে মনে করছি না। কিন্তু
আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। দেখো আদি, প্রমাণ ছাড়া কারো দিকে আঙ্গুল তুললে একটা আঙ্গুল তার দিকে থাকলেও তিনটা তোমার দিকেই থাকে। আর বৃদ্ধ আঙ্গুলটা দুজনকেই সাপোর্ট করে। আহান চৌধুরী আবার চশমা পরে পত্রিকায় নজর দিলেন। আদিত্য ফোনটা অন করে টেবিলে রেখে সেখান থেকে চলে যায়। আহান সাহেব সেই দিকে কোনো চোখ না দিয়েই পত্রিকা পড়তে থাকে। হঠাৎ ফোনে শুভ্রর কণ্ঠ শুনতে পেয়ে চমকে যায় আহান চৌধুরী। পত্রিকাটা একপাশে রেখে ফোনটা হাতে তুলে নেয় আহান চৌধুরী। ভিডিওটির নেগেটিভ অংশগুলো ব্লার করা, বাকি সবই ঠিকঠাক। ফোনে স্পষ্ট দেখতে পায় শুভ্র চেহারা। আহান চৌধুরী কপাল কুঁচকে বারবার ঘামগুলো মুছতে থাকে। রাতে আহান চৌধুরী ফোন করে শুভ্র তার বাবাকে নিয়ে আসে তাদের বাড়ি। এ নিয়ে বেশ কথা কাটাকাটি হয় দুজনের মাঝে। যখন এই ভিডিওটি শুভ্রর বাবার হাতে দেওয়া হয়, কিছুক্ষণ পরই শুভ্রর গালে একটা চর বসিয়ে দেয় তার বাবা। ফোনটা ফ্লোরে আশ্রয় ফেলে শুভ্রর কলার টেনে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পেছন থেকে আহান চৌধুরী ডাক দিয়ে বলে, এক্সকিউজ মি, ফোনটার দাম 1.5 লক্ষ টাকা। ওকে, আমি আপনার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি। আদিত্য আহান চৌধুরীর কাঁধে হাত রেখে বলে, বাবা, এখানে আপাতত কিপটামিটা না করলেও হতো। মাঝরাতে ছাদে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়ায় কষ্টগুলো পুড়ে ছাই করে দিচ্ছে আদিত্য। অনিকা গিয়ে কাঁধে হাত রাখতে দেখে আদিত্যের হাতে সিগারেট। এর আগে আদিত্যকে সে কখনোই স্মোক করতে দেখেনি সে। আদিত্যর হাত থেকে সিগারেটটা নিয়ে পা দিয়ে পিষে ফেলে অনিকা। প্লিজ, আমায় বাধা দিস না। শুনলাম মানুষ ছ্যাঁকা খেলে সিগারেট খায়, তুইও খেলি নাকি ভাইয়া? এখান থেকে যা তো, তুই আর কখনো খাবি না এটা। অনিকার বিয়ে ভেঙে গেলেও আজ মোহনার বিয়ে। বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বড় ছেলে হিসেবে সবকিছু সামলাচ্ছে আদিত্য। আজ মোহনার বিয়ে, চলে যাবে সে অন্যের ঘরে। এটা ভেবে কেমন জানি লাগছে আদিত্যর। কাল রাতে মোহনা আদিত্যের কাছে এসে অনেক আকুতি মিনতি করল। হাত দুটো ধরে বলল, প্রয়োজনে সারা জীবন তোর গোলাম হয়ে থাকব, তবুও আদিত্যকে ছাড়া বাঁচবে না মোহনা। আদিত্য মান সম্মানের কথা চিন্তা করে হ্যাঁ বা না এর মাঝামাঝি উত্তর দিতে গিয়ে না বলে দিল। তবে কেন আজ এমন লাগছে? বিয়ের আসরে বধূ সেজে বসে আছে মোহনা, পাশে শ্রাবণ বর সেজে। মোহনা বারবার আদিত্যের দিকে করুণ চোখে তাকাচ্ছে। আদিত্যের চোখে তা ধরা পড়লেও আজ আর কিছু করার নেই। মোহনার ছোট ভাই মোহনও সেখানে দাঁড়িয়ে। মোহনার হাতের দিকে তাকাতেই মোহন চমকে ওঠে। কাল রাতেও মোহনাকে অনেক কাঁদতে দেখেছে মোহন। হঠাৎ মোহন সবার সামনে চেয়ারের উপর দাঁড়িয়ে যায়। এই বিয়ে হবে না। সবাই হাঁ করে তাকিয়ে আছে মোহনের দিকে, উত্তর খোঁজার চেষ্টায়। পিচ্চিটার মুখে হঠাৎ এমন আশ্চর্যমূলক কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে যায় সবাই। নিস্তব্ধ ভরা পুরো বাড়ি। বাড়ি থেকে মনে হবে এই বাড়িতে কেউ নেই বুঝি। তখনই মোহনের মা এসে তার কান টেনে ধরে, হারামজাদা, এত পাকা পাকা কথা কোথায় শিখলি? কখন কোথায় ফাজলামি করতে হয় জানিস না? দেখো মা, আমি মোটেও ফাজলামি করছি না। আর এই যে কাজী সাহেব, আপনি যে ঢ্যাং ঢ্যাং করে বিয়ে পড়িয়ে দিচ্ছেন, একবারও কি জানতে চেয়েছেন মেয়ে এই বিয়েতে রাজি কিনা? আর এই যে শ্রাবণ ভাইয়া, আপনিও কি একবার জানতে চেয়েছেন আপু আপনাকে পছন্দ করে কিনা? বাড়ির জামাই বলে কথা, সবার সামনে মোহন তাকে এভাবে বলাতে তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। লজ্জায় রুমাল দিয়ে মুখটা আড়াল করার চেষ্টা করছে। তার কিসের অভাব যে মোহনা তাকে পছন্দ করবে না? দেখতেও স্মার্ট, যে কোনো মেয়ে তাকে পছন্দ করবে। তাহলে মোহনার কেন অপছন্দ? কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? তাহলে এক্ষুনি আপুর হাত চেক করুন। আপুর বাম হাতে থাকা বিষের বোতলটা দেখতে পাবেন। কথাটা শোনা মাত্রই শ্রাবণের মা মেঘলা চৌধুরী এক পায়ে দাঁড়িয়ে যায়। মোহনার কাছে গিয়ে হাতটা টান দিয়ে দেখে সত্যি একটা বিষের বোতল। এই, তাহলে তোর মেয়ের আসল পরিচয়? খুব করে তো গর্ব করে বলেছিলি আমার সোনার টুকরো মেয়ে, আমার কথার বারে কিছুতেই যাবে না। এখন ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এরকম একটা মেয়েকে আমি আমার ছেলের বউ বানাতে চেয়েছি, যে মেয়ে বিয়ের আসরে বিষের শিশি নিয়ে বসে থাকে সুসাইড করার জন্য। ছোট ভাইকে দালাল হিসেবে ব্যবহার করছে। এ তো আমার সংসারে আগুন লাগিয়ে দেবে রে। মোহনার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে জানে তার বোন মেঘলা কেমন। ছোটবেলায় পুরো বাড়ি নাচিয়ে ছাড়ত সে, তাই তো কম বয়সে বিয়ে দিয়ে দিল।
ওইদিকে অনিকার গোমরা মুখটায় কিছুটা হাসির আভাস ভেসে আছে। মনে হয় যেন একটু আশার আলো দেখতে পাবে সে। আর যাই হোক, ছোট মোহন আজ একটা কাজের মতোই কাজ করেছে। একবার যেহেতু ভীমরোলের বাসায় ঢিল মেরেছে, তার মানে বিয়ে ভাঙার সম্ভাবনা 80%। তবুও চিন্তা হচ্ছে বাকি 20%-এর জন্য। মেঘলা চৌধুরী শ্রাবণের হাত ধরে বলে, চল শ্রাবণ, এই বাটপারদের সাথে সম্পর্ক করার কোনো ইচ্ছেও আমাদের নেই। ও মা গো মা, যে মেয়ে বিয়ের দিন এত বড় বাটপারি করতে পারে, না জানি বাকি দিন তো পড়েই রয়েছে। পেছন থেকে আহান চৌধুরী ডাক দিয়ে বলে, ববু, কে তোর ববু? বাড়িতে নিয়ে এসে সবার সামনে অপমান করলি, এখনো তোর স্বাদ মেটেনি? আজ থেকে তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ভেবে নিব বাবা মায়ের মতো আমার 2 ভাইও মরে গেছে। শ্রাবণকে তোর মেয়ের পছন্দ নয়, সেটা আগে বললেই পারতি। তাহলে আমরা লোকজন নিয়ে এখানে অপমানিত হতে আসতাম না। আহান চৌধুরী ও মোহনার বাবা আমান চৌধুরী বসে আছেন সোফায়। সামনে দাঁড়িয়ে মোহন, মোহনা, আদিত্য, অনিকা, অন্তরা বেগম ও অনামিকা বেগম। নীরবতা ভেঙে আদিত্যের বাবা আহান চৌধুরী বলে উঠল, ছেলেটা কে? কার কথা বলছো তুমি? আমি তোমাকে জিজ্ঞেস করিনি ছেলেটা কে মোহনা, যার জন্য তুমি আমাদের মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলে। ধমকের সুরে মোহনা আর চোখে আদিত্যের দিকে তাকায়। আদিত্যের বুকটাও মোচড় দিয়ে ওঠে, কারণ এই মুহূর্তে মোহনা আদিত্যের নাম বললে আদিত্যের আস্ত রাখবে না তার বাবা। মোহনা মাথা নাড়িয়ে ইশারা করে, কেউ না। তাহলে শ্রাবণকে অপছন্দ করার একটা কারণ দেখাও তুমি আমাকে। সবার মাঝখানে মোহন বলে ওঠে, আমি জানি ছেলেটা কে, আমাদের আদিত্য ভাইয়াই। আমি কাল রাতেও আমি আপুকে কাঁদতে দেখেছি ভাইয়ার ছবি বুকে নিয়ে। কিনা বাচ্চাদের মতো কেঁদেছিল। আমার তো এখনো হাসি পাচ্ছে। চুপ কর হারামজাদা, তোর জন্যই আজ এত কিছু হলো। আর মোহনা, আমাদের একবার বললেই পারতি তুই আদিত্যকে পছন্দ করিস। এর মাঝে আদিত্য সেখান থেকে উধাও হয়ে গেল। ওইদিকে অসহায়ের মতো বসে গভীর চিন্তায় মগ্ন অনিকা। সম্পর্ক বিচ্ছেদের কারণে তার আর শ্রাবণের দূরত্বটা বেড়ে গেছে আরও বেশি। আচ্ছা, শ্রাবণের সামনে দাঁড়ালে শ্রাবণ কি তাকে গ্রহণ করবে, নাকি মোহনার উপর রাগ করে ছুঁড়ে ফেলে দেবে, নাকি কারো অপেক্ষা করে চেষ্টা করতে হবে? শুনলাম মন থেকে কোনো জিনিস চাইলে তা একসময় পাওয়া যায়। তাহলে আমি কি পাবো আমার শ্রাবণকে, নাকি অপূর্ণই থেকে যাবে আমার স্বপ্ন? হয়তো ভাইয়ার আর মোহনার সম্পর্ক বাড়ির সবাই খুব সহজেই মেনে নেবে, আমাদের তা তো 2 পক্ষের কেউই মেনে নেবে না। না, আর না। নীরবতার মাঝে পাবো না আমি সুখের সন্ধান। এবার চেষ্টা আমাকে করতে হবে, যত বাধা বিপত্তি আসুক না কেন। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। সামনের ফ্লোরে শুয়ে আছে মোহনার নিথর দেহটা, একটা চাদর দিয়ে ঢাকা তার শরীর। পাশে বসে বসে চিৎকার দিয়ে কান্না করে যাচ্ছে অন্তরা বেগম। শোকের ছায়ায় স্তব্ধ হয়ে আছে পুরো বাড়ি। সুসাইড করায় বাড়িতে পুলিশ এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। আদিত্যর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। কেন সে তার মোহনার ভালোবাসাটা বুঝল না? কিন্তু কেন আছে কাছে? সে তো কখনোই ভালোই বাসেনি মোহনাকে। তাহলে কেন আজ তার বুকটা এভাবে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে? বুকটা আজ খুব ফাঁকা লাগছে। কেন সে মোহনাকে এত অবহেলা করল? তার এখন চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, প্লিজ মোহনা, একবার ফিরে আয়। দেখ আমি কি করে তোকে ভালোবাসা দিয়ে আগলে রাখি। পোস্টমর্টেমের জন্য নিয়ে যাচ্ছে মোহনাকে। কেন জানি আদিত্যের মনে হচ্ছে আজ তার বুক থেকেও হৃৎপিণ্ডটা খুলে নিয়ে যাচ্ছে। না, বলে একটা চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠল আদিত্য। এসির মাঝেও শরীরটা ঘামে ভিজে গেছে তার। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে নিল সে। দৌড়ে মোহনার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। মোহনা ঘুমাচ্ছে। পাশে বসে আছে আদিত্য। তাকিয়ে আছে মোহনার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটার দিকে অপলক দৃষ্টিতে। খুব মায়াবী লাগছে আজ তাকে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে অনেকগুলো চুমো খেতে। কিছুক্ষণ পর চলে যাচ্ছে আদিত্য। দরজা অবধি গিয়ে কি মনে করে আবার ফিরে আসে। মোহনার কপালে তার ঠোঁটজোড়া ছুঁয়ে দেয়। দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায় আদিত্য। মোহনার চোখ মেলে তাকায় একটা মুচকি হাসি দেয়। আর যাই হোক, মোহনা এটা আন্দাজ করতে পারছে যে আদিত্য ধীরে ধীরে তার প্রেমে পড়ে যাচ্ছে। কিন্তু তাকে ভেঙে পড়লে চলবে না। যতটা কষ্ট আদিত্য তাকে দিয়েছে সব তাকে ফিরিয়ে দেবে। আদিত্যের বুঝতে হবে ভালোবাসার মানুষটার কাছ থেকে পাওয়া অবহেলাগুলো নিজেকে কতটা কষ্ট দেয়।
ওদিকে মোহন ধীর পায়ে মায়ের রুমে প্রবেশ করে। দেখে মা ঘুমাচ্ছে। আস্তে আস্তে পাশ থেকে ফোনটা নিয়ে আসেছে। সাদিকে ফোন দেয় তার সাথে ক্লাস 2তে পড়ুয়া গার্লফ্রেন্ড তানিশাকে। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে আওয়াজ আসে, হ্যালো, সরি বেবি, ফোন দিতে একটু দেরি হয়ে গেছে। আসলে বাসায় একটা ঝামেলা ছিল আজ, তাই আম্মু ঘুমাতে একটু দেরি করে ফেলেছে। রাগ করে না, ঠিক আছে? তোমাকে অনেক ভালোবাসি তো আমি। তুমি কি আমার উপর রাগ করে থাকতে পারো বলো? তো কি হয়েছে বেবি? তোমার বেবিটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি ওর বড় বোন, ঠিক আছে? তুমিও ঘুমিয়ে পড়ো আব্বু। এই নাউজুবিল্লাহ, কি বলছেন আপনি? আপনি ওর আপু হলে আমায় আব্বু ডাকছেন কেন? ও তোমার বেবি হলে তুমি তো ওর আব্বুই হও। সেই সুবাদে আমারও আব্বু। হ্যাঁ, তাও ঠিক। না না না, কি কি কি? হ্যালো, হ্যালো, ধুর। সকালের মিষ্টি আলোয় চোখে পড়তেই ঘুম ভাঙে মোহনার। এদিকে সারা রাত টেনশনে ঘুমাতে পারেনি অনিকা। শ্রাবণের টেনশন তাকে পাগল করে দিচ্ছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে অনিকা। পাশে গিয়ে দাঁড়ায় আদিত্য। অনিকা আদিত্যের উপস্থিতি টের পেয়ে দ্রুত চোখের পানিগুলো মুছে ফেলে। তা আদিত্যের চোখ এড়াল না। দুকাতে হাত দিয়ে তার দিকে ঘুরিয়ে নেয়। কি রে, কাঁদছিস কেন তুই? ভাইয়া, সেদিন না শুনতে চেয়েছিলি আমি কাউকে পছন্দ করি কিনা? চেয়েছিলাম তো। জানতে চাই কে সে হতভাগা? বললে ওকে এনে দিতে পারবি? তুই চাইলে তোকে আকাশের চাঁদটাও এনে দেওয়ার চেষ্টা করব। চাঁদ এনে দিতে হবে না ভাইয়া। আমি শ্রাবণ ভাইয়াকে ভালোবাসি, ছোটবেলা থেকেই। কাউকে বলতে পারিনি। ওকে ছাড়া আমি বাঁচব না ভাইয়া। পারবি ভাইয়া শ্রাবণকে আমার জন্য এনে দিতে? চলবে। গল্প স্বপ্ন ছোঁয়া, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।